আচ্ছা, তাহলে আজকে আমরা সপ্তম শ্রেণীর ১.২ অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সপ্তম শ্রেণীর ১.২ অধ্যায়টা আমাদের এরকম আছে। তো এই অধ্যায়ে আমাদের বলছে যে এত এর বর্গমূল কত এটা বের করতে হবে। তারপরে এত এর বর্গমূল কত এটা বের করতে হবে এবং কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২ বা ৮ হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো এই যে কিছু অঙ্ক দেওয়া আছে ১ থেকে ৬ পর্যন্ত বা ১ থেকে ৫ পর্যন্ত, এগুলো অনেকটা এমসিকিউ টাইপের। তো কিছু অঙ্ক অনুশীলনীতে দেওয়া আছে এবং এগুলোর মতো করে নমুনা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। তো আমরা যদি অনুশীলনী ১ এর অঙ্কগুলো এখন করি যে এত এর বর্গমূল কত, আমার সামনেও আসলে বই আছে। তো আমরা শুরু করে দিচ্ছি এটা করার জন্য। তো আমাদের সফটওয়্যারটা সেটা রেডি করি। হুম। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন লেখা শুরু করব। তা আমরা লিখি যে অনুশীলনী ১ দশমিক, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তো অনুশীলনী কত? অনুশীলনী হচ্ছে অনুশীলনী ১.২। এটা হচ্ছে সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী গণিত। তো প্রথম যে অঙ্কটা আছে আমাদের ১ নাম্বার, সেটা বলছে যে ২৮৯ ভাগ কত ৩৬১ এর বর্গমূল কত? বর্গমূল কত? এটা হচ্ছে আমাদের অঙ্ক এবং এখানে আমাদের এমসিকিউতে কতে একটা উত্তর, খতে একটা উত্তর, গতে একটা উত্তর এবং ঘতে একটা উত্তর দেওয়া আছে। তো আমরা এখানে যদি সমাধান করি, সমাধান লিখলাম, এটা আমরা সমাধান করে দেখব। তো সমাধানে এসে প্রথমে এই ভগ্নাংশ যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, লিখে বলবো যে এত এর বর্গমূল, এত এর বর্গমূল, এত এর বর্গমূল লেখার পর আমরা এই যে বর্গমূল কথাটা লিখলাম, এই বর্গমূলের জন্য একটা চিহ্ন আছে, সেটাকে বলে রুট চিহ্ন। তাহলে আমরা রুট চিহ্নটা দিব, রুট চিহ্ন দিয়ে তার মধ্যে এই ভগ্নাংশটাকে আমরা কি করব, লিখব। তাহলে এই যে এতগুলো কিন্তু লিখলাম, লেখার পর এই যে নিচে যে সমান সমান হচ্ছে, এই জায়গায় এসে মূলত আমরা চেষ্টা করব এই যে ২৮৯ কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে ২৮৯ হয়, কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে ২৮৯ হয়। আর এই রুটটা কিন্তু খালি দুইজনের উপর, মানে দুইজনের উপরই হবে, শুধু একজনের উপর না। কিন্তু এই ২৮৯ কে আমরা যদি ভাঙি, মানে ১৭ গুণ ১৭ যদি করি, তাহলে ১৭ ১৭ গুণ করলে ২৮৯ হয়। আর নিচে ৩৬১ আছে, এটাকে যদি আমরা ১৯ গুণ ১৯ করি তাহলে ৩৮৯ হয়। হ্যাঁ, ৩৮৯ হয়। তো এরকম যদি কখনো হয় যে একই সংখ্যা তার উপরে রুট, তাহলে একটা সংখ্যা লিখতে হয়। মানে এক সংখ্যায় যে ১৭ গুণ ১৭ মানে ১৭ দুইটা। আমরা যদি আরো ভালোভাবে আরেকটু ভেঙে দেখি এরকম যে ১৭ গুণ ১৭ মানে ১৭ কয়টা আছে, স্কোয়ার মানে ডবল আছে। একইভাবে আমরা হ্যাঁ ১৯ গুণ ১৯, ১৯ কয়টা আছে, ১৯ স্কোয়ার আছে, যেটা আমাদের বীজগণিতে আমরা এরকম দেখতে পাবো। তারপরে আমরা এই যে মাথার উপরে রুট চিহ্নটা দিয়ে দিলাম। এখন এই স্কোয়ার আর রুট কেটে যায়, মানে এই রুটটা কিন্তু এই উপরেও আছে, এই রুটটা কিন্তু নিচেও আছে, কারণ এই যে অপশনটা এটা কিন্তু নিচ পর্যন্ত আছে। তাহলে স্কোয়ার আর রুট উপরে কেটে গেল আর নিচের স্কোয়ার এবং রুট কেটে গেল। তো সব মিলে আমরা কত পাচ্ছি, ১৭/১৯। তার মানে কোন একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে, সেই ভগ্নাংশের বর্গমূল যদি আমাদের করতে হয় তাহলে আমরা ঠিক এই নিয়মে করব। এভাবে যত অঙ্কই আসুক, সেটা বানিয়ে আসুক আর যেভাবে আসুক, আমরা এভাবে করব। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল কত পাচ্ছি, ১৭/১৯। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের প্রথমটা করা শেষ, এখন আমরা ২ নম্বর অঙ্কে চলে যাব। সো ২ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, ২ নম্বর অঙ্কটায় আমাদের বলছে যে ১.১০২৫ এর বর্গমূল নির্ণয়। হ্যাঁ, এর বর্গমূল নির্ণয় মানে একটু বুঝতে পারতেছো, বর্গমূল কত, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এটার আমরা সমাধান করে ফেলি। এটা এটা কি ধরনের সংখ্যা, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। হ্যাঁ, এটা তো একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যার বর্গমূলগুলো আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব। দশমিক সংখ্যাগুলোর বর্গমূল কোন প্রক্রিয়ার মাধ্যমে করব, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আমরা হ্যাঁ একটু আগে যেটা করলাম এটা হলো ভগ্নাংশ, ভগ্নাংশের বর্গমূল করার সময় এই যে বর্গমূল চিহ্ন অর্থাৎ রুট চিহ্ন ব্যবহার করে করতে হয়। আর দশমিক সংখ্যা বা সাধারণ কোনো সংখ্যা যদি এখানে থাকতো, মনে করো যে এখানে
এই দশমিকটা নাই, তাহলে কত হইতো? আহ, তাহলে হইতো যে 11,025। হ্যাঁ, 11,025। তো এই 11,025 কি একটা স্বাভাবিক সংখ্যা? এই স্বাভাবিক সংখ্যার যদি আমাদের বর্গমূল করতে বলতো তাহলেও কিন্তু আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতাম। তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করার নিয়মটা কি, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আগে তুলতে হবে। আমরা এটা তুললাম, তোলার পরে এই যে ভাগের চিহ্ন এই ডান পাশে, যে এই বামে দেওয়া যাবে না, ডান পাশে দিতে হবে। দেওয়ার পরে এই যে মানে লাস্টের দিক থেকে, ডান দিক থেকে আমরা জোড়া বানাবো। এই যে এই একটা জোড়া, এই একটা জোড়া, মানে দুটো এই সংখ্যায় একটা একটা জোড়া। জোড়া হবে। আর এই কিন্তু একা, এর কোনো জোড়া নেই, এই একাই থাকবে। তারপরেও এর মাথার উপর দাগটা জোড়া দিতে নেই। হবে। হ্যাঁ, মাথার উপর দাগটা দিতে হবে। তাহলে আমরা এটা কমপ্লিট জোড়া পেলাম, এটা জি। কমপ্লিট জোড়া, আর এটা একা, তারপরেও এর মাথার উপরে দাগটা দিতে হবে। এখন এই যে একা যে আছে, সেই একাটাকে আগে মিলাতে হবে, মানে আগে এটাকে পূরণ করতে হবে। তো এই এক আছে, এখানে আমি এমন একটা সংখ্যা লিখবো, যত সংখ্যা আমি লিখবো এক। ঠিক ততকেই তত দিয়ে গুণ করতে হবে। এখানে যদি আমি সাপোজ এক লিখি, তাহলে একের সাথেই এক গুণ করতে হবে। তাহলে একের সাথে এক গুণ করে আমরা কত পাই? এক পাই। এককে এক। হ্যাঁ, সো আমাদের কিন্তু এক। এই বামে কিন্তু এটা মিলে গেল। বামে এটা আমাদের কি হয়েছে, একের নিচেই এক মিলে গেল। এই বামে আমরা যদি এটা বিয়োগ করি, যে এভাবে নিয়ম হলো ভাগ করার পরে বিয়োগ করতে হয়, কিন্তু বামে শূন্য কিন্তু বসে না, কারণ আমাদের ডানে তো আরো সংখ্যা রয়েছে। তো বামে শূন্য বসে না বলে আমি দশমিক মানে শূন্যটা এখানে বসালাম না। তো শূন্য যদি আমি না বসাই তাহলে আমাদের কত আসতেছে? 10 চলে আসতেছে। এই যে উপরে যে জোড়াটা, এই জোড়াটা ধরে আমি নামাই ফেললাম, এই জোড়াটা ধরে আমি নামাই ফেললাম। তো এই যে না, এই যে মানে 10টা নামালাম, এই 10টা কিসের? এই 10টা কিন্তু মূলত আমাদের এই দশমিকের পরের অংশ। দশমিকের কি? পরের অংশ। এই দশের অবস্থান পরের অংশ। কোথায়? দশমিকের পরে। তাহলে এই 10-এ যখন আমরা কাজকর্ম করব তখন কিন্তু এখানে আমার দশমিক দিয়ে কাজ করতে হবে। দশমিকের পরে যখনই আমি কোনো একটা সংখ্যা নামাবো, বা দশমিকের পরে যে সংখ্যাটা আছে তার নিয়ে যখন কাজ শুরু করব, সাথে সাথে আমার এখানে দশমিকটা দিতে হবে। তো আমি এখানে দশমিক দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে এক আছে, এই একটাকে আমাদের কি করতে হবে? এই পাশে ডাবল হয়ে আসবে। তাহলে এক যদি এই পাশে ডাবল হয়, তাহলে একের সাথে দুই গুণ, তাহলে কত হয়? এক যদি ডাবল হয় তাহলে একের সাথে দুই গুণ করে কত হলো? দুই হলো। ডাবল হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া। তাহলে দুই গুণ এক, এক ডাবল হয়ে কত হয়ে গেল? দুই হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যে দুই, এরপরে এমন একটা সংখ্যা আমি বসাবো, এরপরে আমি এমন একটা সংখ্যা বসাবো, এখানে আমরা যখন বসাবো তখন একটু জায়গা রাখবো, কারণ এরপরে কিন্তু আমাদের আরো সংখ্যা বসাতে হবে। এই যে আমি দুইটা বসালাম, এখন এরপরে আমি মিনিমাম এমন একটা সংখ্যা বসাবো যাতে করে আমার এই সংখ্যাটার মধ্যে গুণ করে হয়। তো এখন সাপোজ যদি আমি এখানে শূন্য বসাই, এখানে যদি আমি শূন্য বসাই তাহলে এখানেও আমাকে কি করতে হবে? শূন্য বসাতে হবে। এখানে যদি আমি শূন্য বসাই তাহলে এখানে আমাকে কি করতে হবে? শূন্য বসাতে হবে। আমি যদি এখানে এক বসাতাম, কথার কথা, তাহলে এখানেও কিন্তু আমাকে এক বসাতে হবে। এবং যা আমি এখানে বসাবো সেটা দিয়ে কিন্তু এই টোটাল জিনিসটাকে আমার গুণ করতে হবে। তাহলে আমরা এই এখানে এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, কারণ এক তো এখানে যাচ্ছে না। আমি যদি শূন্য বসাই তাহলে শূন্য দিয়ে গুণ করে এখানে কিন্তু শূন্য শূন্য হয়ে যাচ্ছে। মানে এই যে আমার আছে তো 10, আমার আছে কত? 10 আছে। জি। তাহলে এই এখানে যদি আমি শূন্যও দিই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? 20। তো 20 তো এর মধ্যে যায় না। 20 কি এর মধ্যে যায়? যায় না। যখনই এটা যাবে না, যখন এটা যাবে না, তখন আমাদের কি করতে হবে? ওই উপর থেকে টেনে নিয়ে আসতে হবে। মানে এই যে বাকি যে 25 আছে এটাকেও আমরা টেনে নিয়ে আসলাম। কারণ এখানে শূন্য দিলে 20 হয়ে যায়, আমার আছে হলো 10। এজন্য আমি বাধ্য হয়ে উপর থেকে টেনে নিয়ে আসলাম। আর এই যে প্রথমে যে গেল না, এই না যাওয়ার কারণে আমরা এখানে একটা শূন্য দেব, এখানেও একটা শূন্য দেব। তাহলে এখন এই যে আমার যে 5টা আছে সেই 5 আমি এখানে বসাবো, এখানে আমি 5 বসাবো। কেন বসাবো? আমার এই যে 5 পূরণ করতে হবে। কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা ভাগ হবে মানে ওই মানে 5 দিয়ে। কোন সংখ্যার শেষে সাপোজ মনে করেন আমরা এই যে 525 লিখলাম, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেহেতু 5 আছে, তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, কারণ কোন সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাওয়ার সম্ভাবনা থাকে। 5 থাকলে তো 100% ভাগ যাবে। তাহলে আমাদের যেহেতু এখানে 5 আছে, তাহলে আমি এখানে যদি 5 বসাই তাহলে এখানেও 5 বসাতে হবে। এখন এই 5 দিয়ে আমাদের এই 205 এর গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি 205 এর গুণ করি, 5 5 25 এর 5 হাতে কত? 2। 5 0 0, 0 আর 2 যোগ করলে কত হয়? 2 হয়। তারপরে এখন এই 5 দিয়ে আমি 2 এর সাথে গুণ করতেছি, 5 দুগুণে কত? 10।
তার মানে 1025 1025 হয়ে গেল। সো এগুলো বিয়োগ করলে বাম পাশে কত পাওয়া যায়? 0 পাওয়া যায়। এটা আমি জাস্ট বোঝানোর জন্য নিচে দাগ দিয়েছি, এটা আমি এখন তুলে দিলাম। সো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা নির্ণয় বর্গমূল কত পেলাম? নির্ণয় বর্গমূল হচ্ছে আমরা পাচ্ছি, অতএব এখানে আমরা লিখে দিই, অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল আমাদের কত হচ্ছে? 1.05 উত্তর। এখন আমাদের বইতে এই উত্তরগুলো যে মানে ইসেতে দেওয়া আছে, মানে যে অক্ষরে দেওয়া আছে আমরা সেটা বসাবো। এই যে 1.05 গ, তার মানে আমাদের অ্যান্সার হবে এলো এখানে গ অ্যান্সার হবে। এখানে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে? এখানে আমাদের কিন্তু গ অ্যান্সার হচ্ছে। আর এর আগে আমরা যেটা করলাম 17/19, তার মানে এখানে এটা খ অ্যান্সার হচ্ছে। কিন্তু কিভাবে হলো তার ব্যাখ্যা আমরা এটা জানলাম। এখন নাম্বার 3, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 এবং 2 বা 8 হলে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 বা 8 হয়, তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? তাহলে কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক 2 হয়, তাহলে তার বর্গ করতে হবে। তাহলে 2 এর বর্গ করলে কত হয়? 2 এর বর্গ করলে কিন্তু 8 হয়। আবার যদি একক স্থানীয় অঙ্ক 8 হয়, তাহলে তার যদি আমরা বর্গ করি, তাহলে সেটা কত হয়? 64 হয়। তো এই যে বর্গ সংখ্যা করে 64 পেলাম, তার একক স্থানীয় অঙ্কটি কত হবে সেটা বলছে। হ্যাঁ, তাহলে আমরা আমরা এটা করে দেখি, এখানে যে অঙ্কটা যা বলছে আমরা এটা করে দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সো আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করলাম। 3 নম্বর আমাদের অঙ্ক আর তোলার দরকার নেই, আমরা জাস্ট লিখলাম হচ্ছে সমাধান, এবং সমাধান লিখে আমরা বললাম যে আমাদের যেহেতু বলছে যে আহ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 এবং 8 হলে, তাহলে কোন সংখ্যার একক স্থানীয় যদি 2 হয়, তাহলে আমরা 2 যদি একক স্থানীয় অঙ্ক হয় এবং তার বর্গ করার কথা বলছে, বর্গ মানে কি? স্কয়ার। বর্গ মানে কি? স্কয়ার না? স্কয়ার মানে কি কি হয়? স্কয়ার মানে 2 কয়বার গুণ? 2 বার গুণ। তাহলে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা এখানে কত পেলাম? 4 পেলাম। এই সংখ্যাটা একটাই তো মানে আমাদের বর্গ সংখ্যা আছে। মনে মানে জাস্ট আমরা কি করলাম? কোন একটা সংখ্যা, তার হচ্ছে বর্গ সংখ্যার কথা বলছে, আমরা সেই বর্গ করলাম। বর্গ করার পরে ফলাফল হিসেবে আমরা যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটার নাম কত? 4, এবং এটি একটি একক স্থানীয় অঙ্ক। একইভাবে বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি সাপোজ 8 হয়, তাহলে তার বর্গ করব। তার বর্গ করা মানে কি? 8 এর স্কয়ার করা। 8 এর স্কয়ার মানে কি? 8 গুণ 8 করা। তাহলে আমরা সেখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি কত? 64 পাচ্ছি। তাহলে এই যে 64 তে পেলাম, এই 64 এর একক স্থানীয় অঙ্ক কত? 4। আর দশক স্থানীয় অঙ্ক কত? 6। তাহলে আমাদের বলছে এই যে একক স্থানীয় অঙ্কটি হবে, সেই একক স্থানীয় অঙ্কটা কত? আমাদের বইতে বলছে যে একক স্থানীয় অঙ্কটি, যে এই যে বর্গ সংখ্যা আমরা কত পেলাম? উপরেরটা পেলাম হচ্ছে 2 এর জন্য পেলাম 4, আর 8 এর জন্য পেলাম 64। এই যে দুটো বর্গ সংখ্যা আমরা পেলাম, এদের একক স্থানীয় অঙ্কটি কত হবে? এক কথায় তো আমরা একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি? এইটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, আবার এটাও কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক, আর এটা হলো আমাদের দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক কত পাচ্ছি? উভয় সংখ্যারই একক স্থানীয় অঙ্ক পাচ্ছি আমরা 4। তাহলে এই কথা আমরা লিখে দিই, এই কথাটা আমরা লিখে দিচ্ছি, যে লিখবো হচ্ছে ওই যে পুরো অঙ্কটা যা লেখা আছে, অতএব কোন সংখ্যার যা আমাদের বইতে লেখা আছে, আমি সেটা কিন্তু হুবহু লিখতেছি। এই যে এখানে লেখা আছে যা, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার, সেই কথাই আমরা লিখবো। এখন কোন সংখ্যার একক, বই দেখে থেকে এখন আমরা লিখবো একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, মানে তুমি এটা কিন্তু তুলে নাও, হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা কত পেলাম? একক স্থানীয় অঙ্ক হবে 4। ঠিক আছে? অতএব উত্তর কত? উত্তর হচ্ছে 4। উত্তর 4। সো আমাদের 3 নম্বর অঙ্কটাও কিন্তু আমরা বুঝে ফেললাম। নেক্সট আমাদের কি আছে? 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলছে যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
ঠিক আছে? তার মানে আমাদের অঙ্কটা বলল যে যে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে কোনো একটা সংখ্যা দ্বারা আমরা গুণ করতেও পারি। গুণ করলে কি পাবো? গুণফল পাবো। আবার এত সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি? ভাগফল পাবো। এখন গুণফল বা ভাগফল যেটাই পাই সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? ওইটাকে অবশ্যই রুট করা যেতে হবে, ওইটাকে অবশ্যই রুট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা আগে তুলি। অঙ্কটা যা আছে এই যে এই পর্যন্ত আমরা আগে খাতায় তুলি, তার আগে অবশ্যই লিখে নিব সমাধান। তাহলে আমাদের 3-এর পরে কি আছে? 4 আছে। 4-এ গেলাম এবং 4-এ গিয়ে আমরা লিখলাম সমাধান। সমাধান লেখার পরে আমাদের অঙ্ক যেটা আছে সেটা আমরা লিখব। 3 গুণ কত ছিল একবার দেখে নিই। 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3। আচ্ছা, 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3, এটা আমরা লিখলাম। তো এই লেখার পর এটাকে যদি আমরা জোড়া জোড়া করি, দেখো আমরা এর আগে জোড়া জোড়া করেছি। কোন সংখ্যা পূর্ণবর্গ হতে হলে কি তার জোড়া অবশ্যই থাকতে হবে। কোন সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার জোড়া অবশ্যই থাকতে হবে। ওই যে 3 স্কয়ার না থাকলে তো তার বর্গ পাবো না। তাহলে 3 গুণ 3 আমরা একখানে নিয়ে আসলাম, ওই যে 3 আর 3 এই জায়গা আছে। গুণ আমরা 7 আর 7 গুণ 7 দিলাম, তারপরে গুণ 5 একাই আছে, 5 থাকলো। এখন এটাকে আমরা এখানে জোড়া করে দেব, এভাবে জোড়া করে দিলাম। এখন এই জোড়া করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি 5 জোড়াবিহীন, এই কথা এখানে লিখবো যে এখানে এখানে 5 জোড়া বিহীন। 5 কি আছে? জোড়াবিহীন আছে। 5 জোড়াবিহীন লিখে দিলাম। আচ্ছা, তাহলে অতএব আমাদের যদি পূর্ণবর্গ করতে হয়, পূর্ণবর্গ যদি করতে হয় তাহলে এই যে টোটাল উপরে যে সংখ্যাটা আছে এতকে কি করতে হবে? এই যে 5 জোড়াবিহীন যেটা আছে এই 5 দ্বারা হয় গুণ করতে হবে, না হয় ভাগ করতে হবে। তো 5 দ্বারা যদি আমি গুণ করি মানে 5 একটা আছে, আরো যদি 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে? আরেকটা 5 বেড়ে যাবে, তখন কি 5 এর একটা জোড়া হবে। বিষয়টা কি বুঝছি মানিক? এই যে এখানে যে 5 জোড়াবিহীন আছে, এই 5 এর যদি আর একটা জোড়া থাকতো তাহলে কি এটা পূর্ণবর্গ হইতো? প্রত্যেকের উপর স্কয়ার। তার মানে কি? পূর্ণবর্গ মানে প্রত্যেকের উপর স্কয়ার হতে হবে। যেমন একটু আগেই আমরা একটা অঙ্ক করলাম যে পূর্ণবর্গের কথা বলা হয়েছে, তার মানে স্কয়ার। 2 এর উপর স্কয়ার দিলাম, 8 এর উপর স্কয়ার দিলাম। তেমনি এখানে আমাদের 5 যেহেতু জোড়াবিহীন তাহলে আমাদের করতে হবে হয় 5 দ্বারা এই লাইনটাকে আমাদের গুণ করতে হবে, তার মানে 5 এর একটা জোড়া আসবে, না হয় 5 কে ভাগ করতে হবে। এই লাইনটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে উপর নিচে 5 কিন্তু কেটে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? হ্যালো, মানে এই এই সংখ্যাটাই আছে, ধরো আমি তোমার বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমরা 5 আর একটা সংখ্যা গুণ করি তাহলে কি 5 আর একটা জোড়া হয়ে যাচ্ছে না? 5 এর জোড়া হয়ে গেলে পরের লাইনে আমরা কি লিখতাম? 3 এর উপর স্কয়ার গুণ 7 এর উপর স্কয়ার গুণ 5 এর উপর স্কয়ার। তার মানে প্রত্যেকটি সংখ্যারই মাথার উপরে কি স্কয়ার, মানে পূর্ণবর্গ পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আর যদি আমরা এইটাকে না করে আমরা যদি কন্ট্রোল জেড করি, আমরা যদি মনে করো যে এটা করি, মনে করো এই যে আমাদের 5 ছিল না, আমরা যে 5 ছিল, এখন আমাদের বলা হয়েছে কি আমরা যদি ভাগ করতাম সাপোজ, তো ভাগ করলে কি হয়? এর নিচে কি আরেকটা 5 দিয়ে ভাগ, গুণ অথবা ভাগের কথা বলছে না? আমরা যদি 5 দিয়ে ভাগ করতাম তখন আমাদের কি হতো? এই যে 5 আর এই যে 5 এই দুটো কি কেটে যেত না? কেটে গেলে আমাদের তখন ফলাফল কি আসতো? 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তার মানে আমাদের কিন্তু তখন আসতে হলো 3 এর স্কয়ার গুণ 7 এর স্কয়ার। তার মানে এরাও কি এটা পূর্ণবর্গ। তাহলে হয় 5 দ্বারা আমাদের গুণ করতে হবে, না হয় 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 5। তাহলে আমরা সেটাই করি, এগুলো আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে ওই যে যেরকম ছিল সেরকমই আবার চলে আসলাম। এই যে এটা আমাদের শেষ করে, আচ্ছা আমাদের ছিল হচ্ছে এরকম 5 0 3। তাহলে এই যদি হয় তাহলে এই করতে হবে কি? আমরা এই লাইনটাকে আমরা ফুল লিখবো, এই যে অঙ্কটা যেটা আছে সেটাকে ফুল লিখবো এখানে যেভাবে আছে। অতএব এখানে লিখবো অতএব দিয়ে এই যা অঙ্কটা দেওয়া আছে 3 গুণ 7, এই যে যা লেখা আছে আমি তাইতে লিখতেছি, গুণ 5 গুণ 7 এত কে। আমরা চাইলে এটাকে আমরা মানে গুছিয়ে লিখতে পারতাম। আচ্ছা গুছিয়ে লিখি, এই যে এখানে যেমন গুছিয়ে লিখেছি তাহলে সেরকম গুছিয়ে লিখি, তাহলে ভালো দেখা যাবে আরো। হ্যাঁ, ওইভাবে না লিখে আমরা এই নিচের লাইনটা লিখি। আমরা নিচের লাইনে লিখলাম অতএব 3 গুণ 3 গুণ 7 গুণ 7 গুণ 5 এত কে, মানে এই লাইনটাকে 5 দ্বারা গুণ বা ভাগ
করলে করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ভেরি গুড, আমাদের উত্তর মানে আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা লিখব নির্ণয় উত্তর 5। নির্ণয় উত্তর 5। আর তোমার যদি এমসিকিউ আসে, বইতে যেমন এমসিকিউ আছে, তখন তুমি এখানে 5-এ টিক চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে ব্যাপারটা? আর এখানে কিন্তু আমাদের উত্তর আগের অঙ্কটাই ছিল 4। তাহলে আমরা 1-এ দিলাম খ উত্তর, 2-এ দিলাম হচ্ছে গ উত্তর, এবং 3-এ দিলাম 4, 4-এ দিলাম 4। আশা করি এগুলো আমরা বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে আমাদের নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা বুঝতে হলে তোমার এট ফার্স্টে আগে জানতে হবে যে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা জিনিসটা কি। ঠিক আছে? একটা জিনিস আমরা মনে রাখি যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, তো আমাদের মূল বক্তব্য হচ্ছে অমূলদ সংখ্যা কি সেটা আগে জানা। কোন সংখ্যার যদি পূর্ণবর্গ না হয়, কোন সংখ্যার যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। কোন সংখ্যার যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সেই সংখ্যাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। কোন সংখ্যার যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সেই সংখ্যাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। আমরা কি বুঝতে পারছি? তাহলে নিচের কোনটি মানে অমূলদ সংখ্যা, এটা আমাদের জিজ্ঞেস করছে কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখো, আমরা একটু চেক করি। 9-এর যদি আমি রুট করি, তাহলে 9-এর রুট করলে কি হয় আমরা একটু বের করি। দেখো এটা কি আগেই ছিল এগুলো লেখা? আগে তো ছিল। আরে এটা তো আগে ছিল। আমরা এখানে আসি। তো আমরা এখানে যদি লিখি যে রুট ওভার 2, আমাদের যে অপশনগুলো আছে রুট ওভার 9, রুট ওভার 16, ইভেন রুট ওভার কত আছে? তো এখন দেখো এই 2 এর যদি রুট করো, মানে 2 কে রুট করা মানে কি? বর্গমূল বের করা। 2 এর রুট কিন্তু তুমি পাচ্ছ না, দেখো রুট এমনি থাকে গেল। আর এই যে 9 কে কিন্তু তুমি ভাঙতে পারতেছো। 9 এর কত? 3 স্কয়ার। এর ব্যাপারে কি আমরা লিখতে পারি? 3 স্কয়ার মানে 3 গুণ 3 পারি, তাই না? আমি আর তাহলে ভাঙলাম না। 16 আছে মানে কি? কত স্কয়ার? 4 স্কয়ার। 4 স্কয়ার। 25 আছে মানে কি? 5 স্কয়ার। 5 স্কয়ার। তাহলে আমরা এখানে দেখো রুট 2 এরকমই থেকে গেল। মানে রুট 2 এর কোন স্কয়ার করলে কিন্তু এরকম হয় না। ধরো 2 এর উপর যদি তুমি স্কয়ার করো, তাহলে সেটা হয় কত? 4 হয়ে যায়। আবার যদি তুমি 1 এর উপর স্কয়ার লাগো, তাহলে 1 গুণ 1 মানে একই হয়। তার মানে রুট 2 তোমার কিন্তু পূর্ণবর্গ হলো না। কিন্তু এর একটা পূর্ণবর্গ হয়, এই স্কয়ার আর রুট কি মনে মনে কাটে যায় বললাম, স্কয়ার আর রুট কি কেটে যায়। তাহলে এখানে পাচ্ছ 3, এখানে তুমি স্কয়ার রুট কেটে গেলে তুমি এখানে পাচ্ছ 4, স্কয়ার রুট কেটে গেলে তুমি এখানে পাচ্ছ 5। তাহলে এই যে 9 এর পূর্ণবর্গ, 9 এর পূর্ণবর্গ করে আমি তুমি কত পেলাম? 3 পেলাম। 16 থেকে কত পেলাম? 4 পেলাম। 25 থেকে কত পেলাম? 5 পেলাম। কিন্তু 2 থেকে কি আমি এরকম কিছু পাচ্ছি? পাচ্ছি না। তার মানে এই যে 2, এই 2 কিন্তু কোনো মানে পূর্ণবর্গ হলো না। 2 কি পূর্ণবর্গ হলো? তাহলে যে সংখ্যার পূর্ণবর্গ হয় না, যে সংখ্যাগুলোর পূর্ণবর্গ হয় না, তাদেরকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। তাদেরকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। তাহলে রুট 2 একটি কি হবে? অমূলদ সংখ্যা। তাহলে এরকম অমূলদ সংখ্যার কি আছে বলো? এরকম অমূলদ সংখ্যা যেমন ধরো রুট 3, এই 3 এর কি কোনোভাবে ইয়ে করা যায়? মানে পূর্ণবর্গ করা যায়? করা যায় না। আর কি আছে? 4 এর করলে তো 2 বেরোবে, সো 4 হবে না। 5, 5 কি একটি অমূলদ সংখ্যা? 5 এ তো হয় না। তারপর আর কি আছে? 7, 7 কি হবে? একটি অমূলদ সংখ্যা, তাহলে 7 কে ভাঙা যায় না। তাহলে এইভাবে তুমি অমূলদ সংখ্যা সহজেই বুঝে ফেলতে পারবা কোনটা অমূলদ সংখ্যা। কারণ আমরা সহজে কি বলবো? যে সংখ্যার পূর্ণবর্গ হয় না, যে সংখ্যার পূর্ণবর্গ হয় না বা বের করা যায় না, হ্যাঁ, তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা নয়, এরকম সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে রুট 2 একটা অমূলদ সংখ্যা, রুট 3 একটা অমূলদ সংখ্যা, রুট 5 একটা অমূলদ সংখ্যা, এগুলো আমরা সব কিন্তু বুঝে ফেলেছি। ঠিক আছে? সো আমাদের এই 4 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান। তাহলে কোনটি অমূলদ সংখ্যা যদি বলে, আমরা কি অ্যান্সার দেব? রুট 2। যদি রুট 2 না থেকে এখানে রুট 3 থাকতো, রুট 5 থাকতো, ইভেন রুট 7 থাকতো, বা রুট 11 বা রুট 13 থাকতো, সেগুলো কিন্তু আমরা বলে দিতে পারতাম যে কোনটা অমূলদ সংখ্যা হয় আর কোনটা হয় না। সো এগুলো আমরা বুঝে ফেললাম। এখন আমরা এই 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা আমাদের যেটা বলছে, একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি গাছের প্রত্যেকটি
কি বলছে, প্রত্যেকটি কাগজের মূল্য 12 টাকা। ক নম্বর বলছে এত সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। এই এত সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো, ঠিক আছে। তাহলে আমরা এই মূলদ সংখ্যা কিনা যেহেতু আমাদের পয়েন্ট বলছে, তো মূলদ সংখ্যা কাকে বলে সেটা কিন্তু আমাদের এক ফার্স্টে জানতে হবে। তো যে সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলে মূলদ সংখ্যা। যে সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে, মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে মানে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে, অমূলদ সংখ্যা বলে। আবার একটু আগে যে সংখ্যাটা বললাম, যে সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না, সেটাও কিন্তু অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার সংখ্যা কিন্তু দুইটা বলা যায়। আর যে মূলদ সংখ্যার সংখ্যা একটাই, যে সংখ্যাকে দুইটি ভগ্নাংশের, যে সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে, মূলদ ভগ্নাংশ বলে। তাহলে এটা আমরা একটু লিখেই ফেলি যাতে আমাদের মুখস্থ হয় এবং আমাদের অঙ্কটাও হয়ে যায়। তাহলে আমরা 6 নম্বরে চলে যাচ্ছি, 6 এর ক তে। সো 6 এর ক তে চলে গেলাম। 6 এর ক লেখার পর আমরা লিখব সমাধান, এবং শুরুতে আমরা ওই সংখ্যাটা লিখে দিব যে যে সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, যে ভগ্নাংশে এটা কিন্তু ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশে প্রকাশ করা যায় তাকে কি বলে, তাকে মূলদ ভগ্নাংশ বলে। মূলদ ভগ্নাংশ বলে। আচ্ছা, বলে। আর 10 মিনিট আমাদের টাইম আছে, এর মধ্যেই হয়ে যাবে। মূলদ ভগ্নাংশ বলে। তাহলে যে সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাকে মূলদ ভগ্নাংশ বলে। তা আমাদের অঙ্কে কি দেওয়া আছে, আমাদের অঙ্কে দেওয়া আছে হলো এখানে 1.2 দেওয়া আছে। তো 1.2 কে যদি আমরা এই দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তখন এইভাবে লেখা যায়, দেখো, এই 12 লিখবো, তার নিচে কত দেব, 10 লিখবো। এখন তুমি বলতে পারো যে এটা কিভাবে লেখে, আমি তোমাকে একটু রাফ করে এখানে বিষয়টা বোঝাই। আমাদের আছে কত, 1.2। পরের লাইনে আসো, এই 1.2 তুমি লেখো। লেখার পরে এই যে দশমিক, এই দশমিককে আমরা যদি তুলে দিই, এই দশমিককে যদি আমরা তুলে দিই তাহলে এটাকে কি বলা হয়, সাধারণ ভগ্নাংশ। মানে এই সাধারণ সংখ্যার মতো রূপ হবে। এই দশমিকে যদি আমরা সাপোজ তুলে দিই, এভাবে যদি, এখানে দশমিক ছিল তো এটা আমি তুলে দিলাম, যখন তুলে দিব তখন এই তুলে দেওয়ার জন্য এই দশমিকের জন্য 1 লিখতে হয়। দশমিকের জন্য কি লিখতে হয়, 1। আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে, দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য দিতে হয়। তাহলে আমরা দশমিকের পরে কি একটা সংখ্যা আছে, এজন্য আমি একটা শূন্য দিলাম। তাহলে আমি, তুমি কি বুঝতে পারছো, আমি আরেকটা চেক করি, 1.33 আছে আমাদের, 1 কি আছে, 33। আমি যদি এই দশমিকে তুলে দিই, এই দশমিকে আমি তুলে দিলাম, তুলে দিলে আমার অঙ্কটার চেহারা কত হবে, 133। এখন এই দশমিক তুলে দেওয়ার জন্য এরকম বাই দিয়ে নিচে কত লিখতে হয়, দশমিকের জন্য 1 লিখতে হয়। হ্যাঁ, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দুইটা। তাহলে আমি শূন্য কয়টা দেব, দুইটা শূন্য দেবো। তার মানে 1.33 কে আমি কিভাবে লিখতে পারি, 133/100। আচ্ছা, আর একটা হয়ে যাক, সাপোজ 57.63 আছে, এইটাই আমি দশমিকটা তুলে দিব। দশমিক যদি আমি তুলে দিই তাহলে আমি কত লিখবো, 57.639। একদম ফ্রেশ। হ্যাঁ, এখন আমি এই যে দশমিক তুলে দেওয়ার জন্য এখানে দাগ দিলাম, এবং দশমিকের জন্য আমি কি লিখবো, দশমিকের জন্য কি লিখতে হয়, 1। ভেরি গুড। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, তিনটা শূন্য দিব। আচ্ছা, কোনোভাবে যদি এরকম থাকে, কোনোভাবে যদি এরকম থাকে, কারণ 6 তোমার ক্লাসের বেসিকে গ্যাপ ছিল, হ্যাঁ, এই জন্য আমি এই বেসিক গুলো তোমার করাই নিচ্ছি। ধরো তোমার হচ্ছে কোন একটা অঙ্কে এরকম দেওয়া আছে যে 5, 7, 6, 3, 9/1000, হ্যাঁ, তাহলে এটাকে তুমি যদি দশমিকে প্রকাশ করো, তখন তুমি কিভাবে প্রকাশ করবা, তুমি এই 5, 7, 6, 3, 9 এইটাই তুমি লিখবা, কারণ 1 দিয়ে যদি এতকে ভাগ করা যায় তাহলে কিন্তু এতই হয়। এখন 1-এর পরে কয়টা শূন্য আছে,
তিনটা, তাহলে এখান থেকে গুনে গুনে তুমি 3 ঘর সামনে যেয়ে দশমিক বসাই দিবা। দেখো 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর সামনে গিয়ে দশমিক বসালাম। তাহলে কখনো যদি এইরকম অঙ্কটা থাকে তাহলে সেখান থেকে আমরা এরকম বাড়াতে পারবো। আবার যদি কখনো নিচে এরকম থাকে তাহলে এখান থেকে আমরা এরকম বাড়াতে পারবো। আশা করি দশমিকের কনভার্সন তুমি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে, হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 1.2 ছিল, তো সেটাকে আমরা কত লিখলাম? আমরা লিখেছি কিন্তু 12/10। তাহলে এটা কি আমি সাধারণ ভগ্নাংশে কি প্রকাশ করেছি? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি না? তাহলে এই যে 1.2 থেকে আমি কি 12/10 বানালাম, এটা কি একটা সাধারণ ভগ্নাংশ না? এটা একটা সাধারণ ভগ্নাংশ। আমরা জানি লব বাই হর আকারের কোনো সংখ্যাকে কি বলা হয়? সাধারণ ভগ্নাংশ বা শুধু ভগ্নাংশ বলা হয়। তার মানে এই যে 1/2 এটাকে আমরা কি বলবো? মূলদ ভগ্নাংশ বলবো না? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যদি যায় তাকে কি বলে? মূলদ ভগ্নাংশ। তাহলে অতএব 1.2 সংখ্যাটি কি? সংখ্যাটি মূলদ, একটি মূলদ সংখ্যা। সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। এই যে আমরা এটা লিখে দিলাম। সো এটাই কিন্তু আমাদের উত্তর। সো আমাদের ক শেষ। এখন আমরা খতে যাওয়ার চেষ্টা করি, দেখি কয় মিনিট টাইম আছে। আর আচ্ছা, খতে চলে যাই খুব দ্রুত, সময় একেবারেই কম, দেখি হবে মনে হয় 5 মিনিট আছে। খতে বলছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর, বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করো। কয়টি গাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করো। তাহলে আমাদের চারা গাছ কয়টা আছে? 595টা, তাই না? হ্যাঁ, 595টা কিন্তু চারা গাছ। তাহলে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা যদি তুমি বের করতে চাও, তাহলে এত এর বর্গমূল নির্ণয় করার পর যে ভাগশেষটা থাকবে সেটাই কিন্তু অবশিষ্ট চারার সংখ্যা। ঠিক আছে? তাহলে এই কথাটা আমরা এখানে লিখে দিই। এখানে লিখে দিব যে যে সংখ্যাটা আমাদের লেখা আছে চারা গাছের সংখ্যা, আমরা লিখবো যে এখানে চারা গাছের সংখ্যা, এখানে চারা গাছের, চারা গাছ বা চারা গাছ সমান সমান কয়টি? 500, 500 কত যেন দেখলাম, 595 আই থিঙ্ক। হ্যাঁ, বইটা দেখে দিই, 595টি। তাহলে এখানে কি করতে হবে? যে ওই যে বলছে না যে তোমার অঙ্কটা বলছে যে প্রত্যেক সারিতে এতগুলো গাছ লাগানোর পর অবশিষ্ট মানে কয়টি চারা গাছ, এটা মূল কথা, কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে, কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তার মানে এই 595কে বর্গমূল করার পর যদি ভাগশেষ কিছু পড়ে থাকে তাহলে সেটাই কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখানে লিখব অতএব 595 এর বর্গমূল নির্ণয় করার পর মানে কি ভাগশেষ যা থাকবে ততগুলো আমাদের কি বলছে অঙ্কটা? বলছে যে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে, ততগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে ততগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে। কি লিখলাম আমি? লিখলাম হচ্ছে যে 595 এর বর্গমূল নির্ণয় করার পর ভাগশেষ যা থাকবে সেই ভাগশেষের সংখ্যাটাই হবে অবশিষ্ট চারার সংখ্যা। ততগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে, মানে সেই ভাগশেষের সংখ্যাটাই কি হবে? চারা গাছের সংখ্যা। তাহলে আমরা 595 এর হচ্ছে বর্গমূল করে ফেলি। এই বর্গমূল করতে হলে কি আমাদের এরকম জোড়া বানাতে হয়। এখানে দুইটাকে ডান দিক থেকে আমরা জোড়া বানালাম, এটা সিঙ্গেল। তাহলে সিঙ্গেলের মধ্যে কয়বার যায়? 5 এর মধ্যে 2 যায়। তাহলে 2 লেখা মানে কি 4 লিখতে হবে এখানে। সো লিখলাম, এখানে 1 হলো, এখানে কি 95 নামায় নিয়ে আসলাম। এই 2 এ পাশে এসে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেলে কত হলো? 4 হলো। তো 4 হওয়ার পরে এখানে 5 মিলাতে হবে, এমন সংখ্যা লিখবো যাতে এখানে মেলে, এমন সংখ্যা লিখবো এখানে যাতে মেলে। তাহলে 4 দিলাম আমি, 4 বেরিয়ে যাচ্ছে, দেখো 4 4 কত? 16, 6 হাতে কত? 1, 4 4 16 আর 1 কত হচ্ছে? 17। সো এখানে আমরা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? পাচ্ছি হলো 19 পাচ্ছি। দেখো এই যে 6 থেকে 5 হলে কত হয়? 9, আর এখানে আসতেছে 1, 19। তাহলে এই যে ভাগশেষ 19 থাকলো, এই 19টা চারা গাছে কি অবশিষ্ট থাকবে না?
এইভাবে লিখে দিলাম। অতএব অবশিষ্ট অবশিষ্ট চারা গাছের সংখ্যা, অবশিষ্ট চারা গাছের বলছে না কতগুলো চারা গাছ অবশিষ্ট থাকবে, চারা গাছের সংখ্যা কত, সংখ্যা 19টি। এটাই মূলত আমাদের উত্তর। উত্তর 19টি লিখে দিতে পারতে। হ্যাঁ, সো আমাদের এটা হয়ে গেল। আর কয় মিনিট আছে? 1 মিনিট আছে। এর মধ্যে কি আরটা শেষ করতে পারবো? আচ্ছা, তাহলে আমরা ক করে ফেললাম, খ করে ফেললাম। এখন গ দেখি। বলছে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের চারার সংখ্যা বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতর সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে তা নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন খরচের টাকার কথা কি বলছে? খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে খরচের টাকার সংখ্যা আগে আমরা বের করি। খরচের টাকা কিভাবে হলো? মোট চারা গাছ কয়টা? 595টা। একটা কিনছে কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। তাহলে 595টা কিনতে যত টাকা লাগবে সেটা কি খরচের টাকা না? সেটাই কিন্তু খরচের সংখ্যা হবে। তাহলে আমরা এখানে লিখবো যে একটা চারা গাছের দাম কত? 12 টাকা। অতএব 595টি গাছের চারা গাছের দাম কত? এটা মিটিং শেষ হয়ে গেলে তুমি আবারও জয়েন করবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত নম্বর অঙ্ক? এটা আমাদের 6-এর গ। সো 6-এর গ আমি এখানে লিখছি। একটু আগে আমরা করলাম কত? 6-এর খ করেছি। তো 6-এর গ আমরা লিখবো যে একটি চারা গাছের মূল্য, একটি চারা গাছের মূল্য কত? 12 টাকা। ওকে, গুড। হ্যাঁ, অতএব 595টি গাছ ছিল না আমাদের? 595টি চারা গাছের মূল্য 12। আগে আমরা 12টি লিখবো, দেন গুণ দিয়ে আমরা লিখবো 595। তাহলে আমাদের সহজে মনে থাকবে। তাহলে এটা গুণ করে কিন্তু তুমি পাশে এখানে দেখাই দিতে পারো, যে এখানে এখানে কিন্তু পাশে এখানে দেখাই দিবা যে এখানে মিটিং টাইম শেষ, আবার জয়েন করো। তাহলে এখানে দিয়ে কিন্তু অবশ্যই আমরা এই গুণটা দেখাই দেব। গুণের ক্ষেত্রে আমরা 595কেই আগে লিখলাম, পরে হচ্ছে 12 লিখলাম। এখন এটাকে 5 দুগুণ 10 শূন্য, হাতে কত? 1, 9 দুগুণ 10 আর একে কত? 19। হ্যাঁ, সরি, 9 দুগুণ 10, 9 দুগুণ 18 আর একে 19। আচ্ছা, হাতে 1, 5 দুগুণ 10 আর একে 11। ওকে, এবার এই যে এখানে একটা ফাঁকা রাখবো, এই যে এক ঘর এখানে ক্রস চিহ্ন না দিয়ে আমরা একটা ফাঁকা রেখে 5 অক্ষে কত? 5 লিখবো। এক ঘরে দেখেন ফাঁকা রাখছি। 9 অক্ষে কত? 9 লিখলাম। আর 5 অক্ষে কত? 5। এই যে এক ঘর যেখানে ফাঁকা রাখলাম সেখানে পরবর্তীতে আমরা শূন্য দিয়ে দিব। এখন আমরা যদি যোগ করি তাহলে উপরে শূন্য শূন্য যোগ করলে শূন্য, 9 5 14 4, হাতে 1, হাতে 1 10, 10 আর একে কত? 11 1, হাতে 1, 5 আর একে 6 আর একে 7। সো আমরা এখানে লিখে দেব 7140 এত টাকা। সো এত টাকা আমাদের হয়ে গেল। এটা কি হলো? এটা হচ্ছে আমাদের চারা গাছের দাম কত সেটা কিন্তু আমরা বের করলাম, যে এতগুলো খরচের টাকা বের করলাম। তাহলে আমরা প্রয়োজনে লিখে দিতে পারি অতএব খরচের টাকা, খরচের টাকা, খরচ হলো বা খরচের না দিয়ে আমরা লিখি খরচ হলো, খরচ হলো সমান সমান 7140 টাকা। তাহলে আমরা খরচের টাকা কিন্তু পেয়ে গেলাম। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে এটা, যে খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা খরচের সংখ্যা আমরা লিখলাম, অতএব খরচ হলো এত টাকা। এখন আমাদের কি করতে হবে? চারা গাছের সংখ্যাটা কিন্তু বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখবো অতএব চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যায় লিখলাম, চারা গাছের সংখ্যা সমান সমান কত? চারা গাছের সংখ্যা ছিল হলো আমাদের 595। সো 5 9 5, এটা আমরা টাকা লিখে দিলাম। এখানে যদি আমরা বিয়োগ দেই, বিয়োগ দিলে আমরা কি পাবো? এটা যদি আমরা বিয়োগ করি, আমাদের বলছে যে, দেখি অঙ্কটা দেখি, এখানে বলছে বিয়োগ ফলের সাথে, মানে এইটা বিয়োগ করার পর কত বিয়োগফল পাই। অতএব ফলাফল বা বিয়োগফল এই কথাই লিখে দিই। অতএব বিয়োগফল যেহেতু বিয়োগফলের কথা বলছে, সো বিয়োগফল সমান সমান আমরা কত পাই? 5 আছে কত হলে 10 হয়, 5 হলে হাতে 1 10, 10 আছে কত হলে 14 হয়, 4 হলে হাতে 1 6, 6 আছে কত হলে 11 হয়, 5 হলে হাতে কত? 1 1 যদি আমরা বিয়োগ দিই তাহলে থাকে আমাদের কত? 6
5 6 5 4 5 এত টাকা। এই টাকাটা আমরা কিন্তু বিয়োগফল হিসেবে পেলাম। এখন বলছে, দেখে দাও, এখন বলছে যে এই যে বিয়োগফল যেটা হলো, বিয়োগফলের সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা বিয়োগফল পর্যন্ত বের করে ফেলেছি। এখন বিয়োগফলের সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, এটা যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই এই যে সংখ্যাটি আমরা পেলাম এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। বর্গমূল করার পরে যে ভাগশেষ পাবো, তাই সেই ভাগশেষটাই কিন্তু আমরা বলে দিব যে এতকে যদি আমরা বিয়োগ দেই তাহলে কিন্তু মানে পূর্ণবর্গ হবে। অথবা ওই ভাগশেষ পাওয়াটার মানেই হলো যে আমাদের ওইটাকে কিন্তু মানে আরেক ঘর যদি বেশি ভাগ করা যায়, তো মানে ভাগফল যদি আরেক ঘর বেশি হইতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হইতো। তো আসেন দেখি সেটা কিভাবে লিখতে হবে। সো আমরা এখন শুরু করে দিব, এটা হলো বর্গমূল করা। সো বর্গমূল করার জন্য আমরা এই যে 6 5 4 5 এটা আমরা আগে লিখে ফেলি। আমরা লিখলাম 6 5 4 5। এটা লেখার পরে আমরা এখানে একটা দাগ দিব, তারপরে এখানে একটা দাগ দিব। সো এই যে 65 এর মধ্যে কতবার যায়, 28টা কত 64 যায়। সো আমি 8 লিখলাম, এখানে আমরা কত পাচ্ছি 1 এবং এই 4 5 এখানে নিয়ে আসলাম। সো এখানে যদি আমি এটা নিয়ে আসি তাহলে এই 8 এখন কি হবে, এর মধ্যে ডবল হয়ে যাবে। সো এখানে যদি ডবল হয় 8 দুগুণে কত হলো 16 হলো। এখন 16 145 ভিতর কয়বার যায়, তাহলে এখানে যদি আমি 1ও লিখি তাহলে 161 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন কি করলাম, এখানে আমি শূন্য দিলাম। এখানে যদি আমি শূন্য দেই তাহলে এই শূন্যর সাথে পুরো 160 কিন্তু গুণ করতে হবে। তাহলে শূন্যর সাথে যদি পুরো 160 আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, শূন্যর সাথে শূন্য, আবার শূন্যর সাথে কি শূন্য, এটা কিন্তু শূন্য দিয়েছি, আবার শূন্য আর 1 গুণ করলেও কিন্তু শূন্যই হয়। সো ফলাফল আমরা কত পাচ্ছি, 145ই পেয়ে যাচ্ছি। আর এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি। এই দাগগুলো এখন সরিয়ে দিলাম, এই দাগগুলো সরিয়ে দিচ্ছি, ইভেন এই দাগটাও স্পষ্ট করে দিয়ে দিই। সো আমরা ভাগশেষ কত পেলাম, 45 পেলাম। তাহলে এখন আমাদের কিছু বাংলা কথা লিখতে হবে। লিখতে হবে কি, যেহেতু যেহেতু সংখ্যাটির বর্গমূল করার সময় ভাগশেষ কত থাকলো, ভাগশেষ 145 থাকে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যখন ভাগশেষ থাকবে তখন তো সেটা পূর্ণবর্গ হবে না। কাজেই সংখ্যাটি কত, ওই যে 6545 এই সংখ্যাটি আর কি। কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ, এটা কিন্তু দীর্ঘ, হ্যাঁ বুঝে নেন, কম্পিউটারে লেখা তো হাত দিয়ে লিখতেছি, পূর্ণবর্গ নয়। ওকে, সো এই কথা আমরা বলে দিলাম। তো পূর্ণবর্গ নাই এটা তো বুঝলাম, তাহলে পূর্ণবর্গ হবে কিভাবে। এত এর সাথে যে সংখ্যাটি আমার ছিল, এত এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বলছে, দেখেন যে এত এর সাথে এই যে বিয়োগফলের সাথে, বিয়োগফল আমাদের কত হলো, বিয়োগফল কিন্তু আমরা পেয়েছি 6545 পেয়েছি। এটা হলো আমাদের বিয়োগফল পেয়েছি। তাহলে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করার কথা বলছে না। তাহলে আমরা লিখতে পারি, অতএব এত সংখ্যার সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন যেহেতু যোগ করতে বলছে, পূর্ণবর্গ যখন হবে তখন আমাদের যে এই যে ভাগফলটা আমরা পেয়েছি, মানে পূর্ণবর্গের ক্ষেত্রে এই যে আমরা যে ফলাফলটা পেয়েছি, তখন এটার সাথেও কিন্তু 1 যোগ করতে হবে, তখন এটার সাথেও 1 যোগ করতে হবে। তা আসেন তাহলে সেই লেখাটা আমরা এই অঙ্কে যেটা লেখা আছে এর সাথে মিলাই লিখি। এই যে বিয়োগফল লেখা আছে না, বিয়োগফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে আমরা সেটা এভাবে লিখব। অতএব এখানে লিখব, অতএব 6000 সরি 6545 সংখ্যার সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই কথা কিন্তু বইতে লেখা আছে, যোগ করলে, বই দেখে দেখে আমরা লিখতেছি, যোগ করলে যোগফল কি হবে, যোগ করলে যোগফল
পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। আচ্ছা, যদি পূর্ণবর্গ হবে এবং তখন তখন এর বর্গমূল তখন কি হবে? বর্গমূল কিন্তু 1 বেড়ে যাবে, যেহেতু কম আছে বিধায়, যে 145 সংখ্যা কম আছে বিধায় আমরা বর্গমূল পেলাম 80। তো তখন বর্গমূল সংখ্যা কি হবে? বর্গমূল হবে তখন আমরা লিখব এই যে 80 আমাদের আছে তার সাথে 1 যোগ হয়ে তখন 81 হবে। বর্গমূল হবে 81। তাহলে আমি হবে যেহেতু লিখছি, আর নতুন করে হবে লেখার দরকার নেই, 81 হবে। তাহলে 81 এর বর্গ করলে কিন্তু আমরা সেই সংখ্যাটা পাবো। অতএব 81 এর বর্গ 81 এর বর্গ সমান সমান লিখে 81 লিখে এর মাথার উপরে স্কোয়ার দেবো। এই যে বর্গ চিহ্ন হলে স্কোয়ার, তাহলে বর্গ 81 যদি স্কোয়ার হয় তাহলে 81 গুণ কত হবে? 81। আমরা 81 লিখে অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, কারণ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার না দিলে মনে হবে কি 1-এর উপর স্কোয়ার আছে 8-এর উপর নাই, সো দুটোর উপরে স্কোয়ার দিতে হবে। তো এখন এটা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কত পাবো? 6, 5, 61 পাচ্ছি। আমি গুণটা ক্যালকুলেটরে করে নিলাম। তাহলে এখন তাহলে নির্ণয় ও ক্ষুদ্রতম সংখ্যা কত? অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কটা একটু বড়। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এই যে 81 বর্গ করে আমরা যা পেলাম তার থেকে আমাদের মূল অঙ্ক যেটা ছিল 6545, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কতটুকু যোগ করতে হবে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে সেটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। তাহলে আমাদের বড় সংখ্যা কত? 6561 বিয়োগ আমরা লিখবো হচ্ছে, আচ্ছা এখানে জায়গাটা কম, আমি নিচে লিখে দিই, ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 6561 বিয়োগ 6545, এটা আমরা লিখবো, লিখে এটা ব্র্যাকেট দিব এবং এখানে বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 5 আছে কত হলে 11 হয়, 6 হলে হাতে 1 পাচ্ছি হলো 16। তাহলে এই হলো আমাদের সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অতএব উত্তর কত হবে? অতএব উত্তর 16। তাহলে অঙ্কটা একটু বড়, তারপর আমি আরেকবার মানে অঙ্কটা কিভাবে করলাম সেটা একটু বলে দিই। 6-এর গ-তে একটি চারা গাছের মূল্য 12 টাকা, 595টি চারা গাছের মূল্য কত সেটা আমরা বের করলাম। বের করার পর এটাই আমাদের কি খরচ হলো, আর চারা গাছের সংখ্যা কত ছিল? 595। আমাদের অঙ্কে বলতে তার মানে যত খরচ হলো, যে যত খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে আমি কি করলাম? এই যে খরচ হলো এত টাকা, চারা গাছের সংখ্যা এত, এবং এর বিয়োগফল বের করলাম কত? 6545 টাকা। এখন এই বিয়োগফলের সাথে বলছে, বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এই বিয়োগফলটা যে মানে করলাম, অর্থাৎ আমরা পূর্ণবর্গ করলাম, করে দেখি যে এটার আসলে পূর্ণবর্গ হয় কিনা। তাহলে বিয়োগফলকে পূর্ণবর্গ করতে গেলে আমরা বর্গ নিয়মে করলাম, করে দেখলাম যে 145 আসলে বেঁচে যায় এবং আমরা এই ক্ষেত্রে বর্গমূল কত পাই? 80 পাই। 80 বর্গমূল পাওয়ার পরও আমাদের 145 বেঁচে যায়। এখানে লিখলাম যেহেতু সংখ্যাটির বর্গমূল করার সময় ভাগশেষ 145 থাকে, কাজেই এই যে 6545 এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়। তা পূর্ণবর্গ যেহেতু নাই, সুতরাং 6545 এই সংখ্যার সাথে কোনো একটা ক্ষুদ্রান্ত সংখ্যা অবশ্যই কি যোগ করতে হবে, এবং যোগ যদি করি তখন সে যোগফল পূর্ণবর্গ হবে, এটা আমাদের বইতে বলা আছে। তখন এর বর্গমূল তাহলে কত হবে? যখন পূর্ণবর্গ হবে তখন কি এই যে 80-র সাথে কিন্তু 1 যোগ হয়ে 81, এইটা হবে তখন আমাদের বর্গমূল। তাহলে 81 যদি বর্গমূল হয় তাহলে 81 এর বর্গ করে এই সংখ্যাটি অবশ্যই পাবো। তাহলে 81 এর বর্গ করলাম, স্কয়ার করলাম, 81 গুণ 81 সব মিলিয়ে ফলাফলটা পেলাম এত। তাহলে এইটা যদি আমাদের 81 এর বর্গ করে এই সংখ্যাটা আমরা যদি পাই, এখান থেকে আমাদের আসল সংখ্যা তো মূলত এইটা। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাবো। মন কথা এই 16 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে নির্ণয় উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যা 16 যোগ করতে হবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি মানে মানিক তুমি বুঝতে পেরেছো এবং ক্লাসটা ক্লিয়ার হয়েছে। তো আমরা যতদূর পর্যন্ত অঙ্ক করলাম আপাতত এই পর্যন্ত থাকবে। পরে আমরা এই 7 নম্বর অঙ্ক থেকে করব, এবং এই 7 নম্বর যে বর্গমূল দেওয়া আছে এটা তোমার হোমওয়ার্ক। আমি যেহেতু দশমিকের বর্গমূল দেখাইছি, দশমিক ছাড়াও বর্গমূল দেখাইছি, তাহলে এই 7 নম্বরে যতগুলো অঙ্ক আছে তুমি করার চেষ্টা করবা, না পারলে আমি তো আছি। থ্যাংক ইউ।